সকালের দিকে বাসার নিচে আমার নতুন কেনা বাইকটা পরিষ্কার করছি। এমন সময় ছোট বোন এসে বলল, নতুন বাইকটা কিনেছিস, অথচ একটিবার নিজের ছোট বোনকে নিয়ে ঘুরতে বের হলি না? আমি মুচকি হেসে বললাম, আজ ঘুরতে নিয়ে যাব, যদি আমার বাইক পরিষ্কার করতে সাহায্য করিস। কথাটা শুনে ছোট বোন আনন্দে কিছুটা উত্তেজিত হয়ে বলল, ঠিক আছে ভাইয়া। আমি তাহলে মামার কিনে দেওয়া ওই নতুন শাড়িটা পরব, আর তুই আমাকে অনেকগুলো ছবি তুলে দিবি। আমি তখন বললাম, সবই হবে, আগে তো বাইকটা পরিষ্কার করে দে। বিকেলের দিকে দেখি ছোট বোন শাড়ি পরে মুখে টেকআপ মেখে অবস্থা খারাপ। আমি দুষ্টুমি করে ছোট বোনকে বললাম, তুই তো দেখতে এমনিতেই সাদা ব্রয়লারের মুরগির মতো, মেকআপ করে তো তোকে বরফের দেশে সাদা ভাল্লুকের মতো লাগছে। ছোট বোন কিছুটা রেগে গিয়ে বলল, এখন একদম খ্যাপাবি না। তুই কি 3/4 পরে আমার সাথে যাবি নাকি? আমি অবাক হয়ে বললাম, 3/4 পরে গেলে সমস্যা কি? ছোট বোন আলমারি থেকে একটা নতুন পাঞ্জাবি বের করে আমার হাতে দিয়ে বলল, অনেক সমস্যা আছে, তুই এই পাঞ্জাবিটা পরে নে। তারপর দুই ভাই বোন মিলে অনেক ছবি তুলব। আমার ছবি তোলার হাতটা মোটামুটি ভালোই, সেই হিসেবে ছোট বোনকে বিভিন্ন পোজ দেখিয়ে দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। একটা সময় ওকে বললাম, তুই সামনের দিকে একটু উদাস মনে তাকিয়ে থাক, আর শাড়ির আঁচলটা এমনভাবে রাখ যেন বাতাসে একটু ওড়ে। মনে মনে ভাব তোর হিমু তোকে ছেড়ে যাচ্ছে, আর তুই রূপা উদাস মনে ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছিস। ছোট বোন লজ্জা মাখা হাসি হেসে বলল, কুত্তা, ফাজলামি করবি না একদম। আমি ছোট বোনের শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দিচ্ছিলাম। এমন সময় দুইজন মধ্যবয়সী লোক একজন আরেকজনকে বলছেন, বুঝলেন ভাই, সমাজ নষ্ট হয়ে গেছে। আশেপাশে লোকজন না থাকলেই শাড়ির আঁচলের নিচে হাত আর লোক আসতে দেখলেই শাড়ির আঁচল ঠিক করে দেওয়ার বাহানা। কথাটা শুনে মেজাজ খুব গরম হয়ে গেল। আমি লোকটাকে বললাম, ঠিক বলছেন আঙ্কেল, সমাজ নষ্ট হয়ে গিয়েছে, আর এই সমাজ নষ্ট করেছে আপনাদের মতো কিছু মানুষ, যারা ভাই বোনের সম্পর্কটাকেও খারাপ চোখে দেখে। আপনার যে সন্তানগুলো জন্ম দেন, সেই সন্তানগুলোই বড় হয়ে ধর্ষক হয়। গাছ খারাপ হলে গাছের ফল তো খারাপই হবে। লোকগুলো আমার কথায় বিন্দু মাত্রও লজ্জা পেল না, বরং বলল, কোথাও কি লেখা আছে তোমরা ভাই বোন হও? তাছাড়া ভাই বোন কখনো পাঞ্জাবি শাড়ি পরে বাইক নিয়ে ঘুরতে বের হয় না। আমি লোকগুলোকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল গলা টিপে দুইজনকেই মেরে ফেলি। পিছনে তাকিয়ে দেখি ছোট বোন কান্না করছে। আমি ছোট বোনকে বললাম, আরে গাধি, কাঁদছিস কেন? মানুষের মতো হাত পা থাকলে কি মানুষ হওয়া যায় নাকি? ওরা নরপশু, ওদের কথা বাদ দে। তোকে খুব সুন্দর কয়েকটা ছবি তুলে দিচ্ছি। ছোট বোন চোখের কোণে জমে থাকা পানিটা মুছতে মুছতে আমায় বলল, ভাইয়া, আমি বাসায় যাব। এরপর থেকে ছোট বোনকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। বলা তো যায় না কখন কে কী বলে ফেলে, কারণ কোথাও তো লেখা নেই আমরা ভাই বোন। শওকত নামের এলাকায় এক বড় ভাই ছিল। উনি সম্পর্কে বড় ভাই হলেও আমার সাথে বন্ধুর মতোই মেলামেশা করতেন। সব সময় ওনার বাসায় আসা যাওয়া করতাম।
একটা অ্যাক্সিডেন্টে শওকত ভাই মারা যান। ওনাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও শওকত ভাই মারা যাওয়ার পর ভাবি একটু ঝামেলায় পড়ে যান। একা হাতে সব কিছু সামলাতে পারতেন না। তাই আমি বাজার করে দেওয়া, গ্যাস বিল, কারেন্ট বিল দিয়ে আসা এগুলো করে দিতাম। সেদিন দুপুরে যখন ভাবির হাতে রান্না করা বিরিয়ানি খাচ্ছিলাম, তখন হঠাৎ ভাবি বলে উঠল, পিয়াস, তোমায় খুব ঝামেলায় ফেলে দিই আমি, তাই না? শুধু শুধু আমাদের পিছনে অনেক সময় নষ্ট করে ফেলো। আমি হাসতে হাসতে ভাবিকে বললাম, আমি বিল গেটস নাকি যে আমার সময়ের অনেক দাম? সারাদিন তো বসেই থাকি। তাছাড়া আমি তো শুধু কাজ করে দিই না, তোমার বিরিয়ানির লোভেই তো করে দিই। ভাবি আমার কথা শুনে মাথাটা নিচু করে বলল, নেক্সট টাইম তোমার বিরিয়ানি খেতে চাইলে আমাকে ফোনে বলো, আমি রান্না করে তোমার বাসায় পাঠিয়ে দেব। কিন্তু তবুও কাল থেকে আমার বাসায় আর এসো না। আমি অবাক হয়ে ভাবিকে বললাম, কেন ভাবি, কি হয়েছে? ভাবি অন্যদিকে তাকিয়ে বলল, একটা মেয়ে কখন অসহায় হয় জানো? যখন অল্প বয়সে তার স্বামী মারা যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। অল্প বয়সী বিধবা মেয়েদের সমাজে মানুষ পতিতা মনে করে। ওরা ভাবে স্বামী যেহেতু নেই, সেহেতু বিধবা মেয়েরা যার সাথে ইচ্ছে তার সাথেই শারীরিক সম্পর্ক করে। ভাবির কথা শুনে বিরিয়ানি গলা দিয়ে নাপছিল না। খাওয়া ছেড়ে যখন উঠে দাঁড়ালাম, তখন ভাবি আমার দিকে তাকিয়ে বলল, ভাই আমার কথায় কিছু মনে করো না। কি করব বলো? সমাজ নষ্ট হয়ে গেলেও আমাকে তো সমাজ নিয়েই চলতে হবে। এর কয়েকদিন পর ভাবিকে বাজারে দেখলাম। ভাবি হালকা মাথা ঝুঁকে টমেটোগুলো দেখে দেখে দোকানদারকে দিচ্ছে মাপার জন্য। আর দোকানদার আর চোখে ভাবির শরীরের কোনো একটা অংশ দেখার চেষ্টা করছে। এখন যদি প্রতিবাদ করা হয়, তাহলে সমাজের কিছু পুরুষ মানুষ বলবে, মেয়ে মানুষ বাজারে গিয়েছে কেন? আর কেউ যদি বাজারটা করে এনে দেয়, তাহলে সমাজের সেই মানুষগুলোই বলবে, বিধবা মেয়ে মানুষের বাসায় এত পরপুরুষের আনাগোনা কেন? আমার জন্মদিন উপলক্ষে আমার গার্লফ্রেন্ড শ্রাবণী বায়না ধরল, ওকে নিয়ে সারা দিন রিকশায় ঘুরতে হবে। ওর কথা মতো রিকশা নিয়ে ঘুরতে বের হলাম। রিকশাওয়ালাকে বললাম, আপনার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় নিয়ে যান। রিকশাওয়ালা আমাদের শহর থেকে কিছুটা দূরে খুব নিরিবিলি একটা রাস্তায় নিয়ে গেল। বলল, মামা, রিকশার হুট তুলে আপনারা কাজ শুরু করে দেন। আমি দূরে বসে সিগারেট খাচ্ছি। কাউকে আসতে দেখলেই শীষ বাজিয়ে আপনাদের সিগন্যাল দেব। রিকশাওয়ালার কথা শুনে মাথা ঘুরে গেল। আসলে এই রিকশাওয়ালার কোনো দোষ নেই, দোষ হলো আমাদের মতোই কিছু প্রেমিক প্রেমিকেরা ওনার রিকশায় বসে এই সব কাজ করছে। তা দেখেই উনি অভ্যস্ত, সেই জন্য আমাদেরকেও সেই রকম মনে করছেন। আসলে আমরা যে সমাজের দোষ দিই, এটা কিন্তু ঠিক না। দোষটা আমাদের, কারণ আমরাই তো সমাজটা এমন বানিয়েছি। আমি মুচকি হেসে রিকশাওয়ালাকে বললাম, মামা, তোমায় কোথাও যেতে হবে না, তুমি বরং খুব জোরে রিকশা চালাও, যাতে আমাদের চোখে মুখে বাতাস আছড়ে পড়ে। রিকশাওয়ালা খুব জোরে রিকশা চালিয়ে সামনে ছুটে যাচ্ছে, আর শ্রাবণীর খোলা চুলগুলো মাঝে মধ্যে আমার চোখে মুখে আছড়ে পড়ছে। প্রেমিকার শ্যাম্পু করা চুলের ঘ্রাণে এমনিতেই তো প্রেমিকের মাতাল হয়ে যাবার কথা, তবুও কেন এই সমাজের কিছু মানুষ ভালোবাসাটাকেও নষ্টামিতে পরিণত করেছে। আজকের গল্প সমাজ।
কলমে আবুল বাসার পিয়াস। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও গল্প পাওয়ার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।